এবং যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের প্রেস কনফারেন্সে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন থেকে এই রাজ্যের কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতার দাবি করে আসছেন এবং সেই মহার্ঘ ভাতার যে বকেয়া, সেই বকেয়া শুধুমাত্র যে বর্তমান রূপাতে সীমাবদ্ধ সেটা নয়, 2011 সাল থেকেই তার পাহাড় প্রমাণ বঞ্চনা চলছে এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে, যেটা পঞ্চম বেতন কমিশনের বকেয়া নিয়ে। সুপ্রিম কোর্ট 25% বকেয়া মিটিয়ে দেওয়ার কথা বলার পরেও রাজ্য সরকার কর্ণপাত করেনি। যেদিন সময়সীমা শেষ হয়েছে সেই অন্তিম দিনে গিয়ে তারা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছেন যাতে করে কর্মচারীদের বঞ্চনাকে আটকানো যায়। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে যে 6 লক্ষাধিক শূন্য পদ আছে, সেই শূন্য পদগুলোতে অবিলম্বে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, যে অস্থায়ী নিয়োগের কালচার 2011 সাল থেকে শুরু হয়েছে, তাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি। আজকেও দেখেছেন যে সাউথ কলকাতা ল কলেজের যে অস্থায়ী গ্রুপ ডি কর্মচারী, একজন স্থায়ী কর্মচারী নিযুক্ত হতে গেলে তার পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন ধাপ পেরোতে হয়। অস্থায়ী কর্মচারী যেভাবে নিয়োগ হচ্ছে তার কোনো মাপদণ্ড নেই এবং এরাই দপ্তরগুলোতে ছড়ি ঘোরাচ্ছেন। এই সংস্কৃতি বন্ধ হওয়ার ডাক দিচ্ছি আমরা। এবং এদের সাথে যে চূড়ান্ত বঞ্চনা চলছে, বেতন বৈষম্য, যার ফলে ঘুরপথে এরা দুর্নীতি করতে বাধ্য হচ্ছেন বলা যায়, যদিও দুর্নীতিকে আমরা সমর্থন করছি না এবং কোনো সহানুভূতির দৃষ্টিতে দেখছি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা অস্থায়ী কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত, তাদেরকে স্থায়ীকরণের ডাক দিচ্ছি আমরা। এবং এই 3 দাবিতে এবং তার সাথে এসএসসি 2016 প্যানেলের যারা চাকরিচ্যুত কর্মচারী, শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের ওএমআর প্রকাশ, এই সমস্ত কিছু দাবিকে একসাথে করে যৌথ মঞ্চ যে কর্মবিরতির ডাক দিয়েছে আগামী 4 জুলাই, কর্মবিরতি ইংরেজিতে বলা হচ্ছে পেন ডাউন, সেটা আপাতত 2 ঘন্টার জন্য। আমরা রাজ্যের মানুষকে অসুবিধায় ফেলতে চাই না, কিন্তু রাজ্য সরকারকে ব্যর্থহীন ভাষায় এটা জানিয়ে দিতে চাই যে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়েছেন আপনাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাই আপাতত 2 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে। তার মধ্যে যদি ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে ধর্মঘটে যাওয়া হবে। আগামী 4 তারিখ 4 জুলাই 2 ঘন্টার জন্য 2টো থেকে 4টে রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট এর স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গাতে 2 ঘন্টার কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে। সমস্ত কর্মচারীদের সেখানে যোগদানের আহ্বান করা হচ্ছে। এবং তারই সাথে কোঅর্ডিনেশন কমিটি সহ যৌথ মঞ্চ যে আগামী 9 তারিখে এই রাজ্য সরকারের এই দাবি দাওয়া নিয়েই যে ধর্মঘটের ডাক দিয়েছে, সংগ্রামী যৌথ মঞ্চ সেই ধর্মঘটকে সমর্থন করছে। এবং তারই সাথে বাকি যে আমাদের যে কর্মসূচি আছে সেখানে সমর্থনের কথা ওনারা বলবেন, সেটা ওনাদের কাছ থেকে আসবে। আপাতত এই লড়াই এবং তার সাথে আমাদের যে ভবিষ্যতে আগে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচি সমস্ত কিছুই আছে। কিন্তু আমরা চাই যে অবিলম্বে সরকার এই সমস্ত দাবিগুলো মেনে নিক, অন্তত আলোচনার পরিসর তৈরি হোক। মুখ্যমন্ত্রী আমাদের সাথে আলোচনায় বসুন, মুখ্যমন্ত্রী তার সাথে মুখ্য সচিব এবং অর্থ সচিব আলোচনায় বসেই সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। আমি বিশ্বজিৎ থেকে বলতে অনুরোধ করছি। আমরা রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের যে যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গের বুকে 6ষ্ঠ বেতন কমিশন গঠন থেকে কার্যকরী করা পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা লড়াই আন্দোলন করেছি। নবান্নে গিয়ে দাবি উত্থাপন করেছিলাম। আমাদের নেতৃত্বদের বিদ্যুৎ দূরান্তে বদলি করা হয়েছিল। তা সত্ত্বেও 6ষ্ঠ বেতন কমিশন সামগ্রিক রাজ্যের কর্মচারীদের চাপে এই সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখছি আমাদের যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার যে ন্যায্য অধিকার, সেই অধিকারের উপরে তারা আক্রমণ নামাচ্ছেন। ফলে যৌথ মঞ্চগতভাবে আমরা গত 24শে জুন সারা রাজ্যব্যাপী 3 ঘন্টার অবস্থান কর্মসূচি রূপায়ণ করি এবং সেই কর্মসূচি থেকেই আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী 4 জুলাই দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টার পেন ডাউনের কর্মসূচি। সেই কর্মসূচি আমরা চাই রাজ্যের সমস্ত অংশের কর্মচারী, শিক্ষক মহাশয়গণ সম্মিলিতভাবে এই কর্মসূচি রূপায়ণ করি। এখানে দাঁড়িয়ে কোন সংগঠন, কোন মঞ্চ তাদের স্বাধীনভাবে লড়াই আন্দোলন দাবি উত্থাপিত হতেই পারে,
কিন্তু কমন দাবির উপর দাঁড়িয়ে থেকে আমরা সম্মিলিতভাবে যদি এই সংগ্রামটা করতে পারি, গত 10ই মার্চ 2023 তারিখে আমরা ঐক্যবদ্ধ ধর্মঘট করেছিলাম। আগামী 4 জুলাই এই 2 ঘন্টা পেন ডাউনের মধ্যে দিয়ে মাননীয় ভাস্কর ঘোষ বলেছেন যে আমরা এই মুহূর্তে রাজ্যের জনগণকে বিব্রত করতে চাই না, ফলে আমরা 2 ঘন্টার পেন ডাউনের কর্মসূচি রেখেছি এবং এই দাবির মধ্যে দিয়ে মূলত কর্মচারীদের অধিকার আক্রান্ত হচ্ছে। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য 5ম বেতন কমিশনের মধ্যে দিয়ে কর্মচারীদের, শিক্ষক মহাশয়দের যে অধিকার দেওয়া হয়েছিল, আজকে 6ষ্ঠ বেতন কমিশনে সেই অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যে অন্তর্বর্তীকালীন রায় হিসাবে 25% এরিয়ারের অর্থ প্রদানের নির্দেশ দিয়েছিলেন, সেই সরকার আজকে তারা ভারতবর্ষের সংবিধানকে মানতে চান না বলেই সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করছেন। ফলে আমরা কর্মচারী হিসাবে, রাজ্যের সচেতন নাগরিক হিসাবে আমরা সংবিধান মনে করিয়ে দিতে চাই। আমরা মনে করিয়ে দিতে চাই যে এখনো পশ্চিমবঙ্গে প্রশ্ন করার মতো গণতান্ত্রিক বাতাবরণ যেটা আক্রান্ত হচ্ছে, সেটাকে অক্ষুণ্ণ রেখেই কর্মচারীরা নিজেদের দাবিতে যাতে আন্দোলন সংগঠিত করতে পারে, প্রশ্ন করতে পারে, সেই নিরিখেই আগামী 4 তারিখের 2 ঘন্টার পেন ডাউন। এবং সারা দেশের যেহেতু শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের নিজস্ব দাবিতে ধর্মঘট করছেন দেশব্যাপী, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা, রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয়, আমরা মূলত এই দাবিতে আমাদের অর্থনৈতিক যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধেই সম্মিলিতভাবে আগামী 9 তারিখ 9 জুলাই প্রশাসনকে আমরা স্তব্ধ করতে চাই। ফলে আমরা এই দুটো মঞ্চ, শুধুমাত্র দুটো মঞ্চই নয়, তার বাইরেও যে বিভিন্ন সংগঠন আছেন তারাও নৈতিক সমর্থন জানিয়েছেন। এই দুটো কর্মসূচির প্রতি তারাও অংশগ্রহণ করবেন এই বার্তা জানিয়েছেন। শুধুমাত্র যারা এই মহার্ঘ ভাতা না দেওয়ার মধ্য দিয়েও তারা উল্লসিত বোধ করেন, শাসক দলের অনুচর বৃত্তি করেন, তাদের বাদ দিয়ে আপামর কর্মচারী সমাজ ঐক্যবদ্ধ হচ্ছেন আগামী এই বৃহত্তর সংগ্রামের ক্ষেত্রে। আমরা মনে করি কর্মচারীদের দাবিতে যে আন্দোলনই হোক, যেটা অর্থনৈতিক অধিকারগত, সেই আন্দোলন সম্মিলিতভাবেই হওয়া প্রয়োজন। ফলে সংগ্রামী যৌথ মঞ্চ তারা আগামী 28 জুলাই তারাও একটা নবান্ন চলোর কর্মসূচি রেখেছেন। আমাদের যৌথ মঞ্চ অনেক কটা সংগঠন আছে, স্বল্প সময়ের মধ্যে আমরা সবটা বিস্তারিত আলোচনা করতে পারিনি, কিন্তু 9 তারিখ ধর্মঘটের পরবর্তীতে তারা যে কর্মসূচি নিচ্ছেন তার প্রতি পূর্ণ নৈতিক সমর্থন জানাচ্ছি এবং আগামী দিনে নিশ্চয়ই আমাদেরও ইতিবাচক পদক্ষেপ থাকবে সেই কর্মসূচির প্রতি। ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের জনগণ দেখবে যে শাসক দল কর্মচারীদের মধ্যে বিভাজন করতে চাইলেও আমরা ঐক্যবদ্ধভাবেই তাদের প্রতিরোধ সংগঠিত করব। এই আমাদের কারোর কোনো জিজ্ঞাসা যদি থাকে। ভাস্কর বাবু, বিশ্বজিৎবাবুর কাছে প্রশ্ন, 9 তারিখ থেকে স্ট্রাইক আছে, সেটা তো সর্বভারতীয় ক্ষেত্রে। আগামী দিনে পশ্চিমবঙ্গে শুধুমাত্র শিক্ষক এবং কর্মচারী বা বেতনপ্রাপ্ত যে আপনি বললেন, তারা একত্রিত ভাবে কোনো কর্মসূচি, এখন বর্তমানে সংগ্রামী যৌথ মঞ্চ বা যৌথ মঞ্চ একটি বড় একটি নাম বা আন্দোলনের একটি রূপ, আপনারা কি কোনো কাছে স্ট্রাইক নোটিশ প্রদান করেছে একদম এই সুনির্দিষ্ট দাবি নিয়ে। ফলে সেই দাবিতে যৌথ আন্দোলন 9 তারিখেই হচ্ছে। পরবর্তী তো নিশ্চয়ই আন্দোলনের উত্তাপ যত বাড়বে, কর্মচারী তত বেশি সংঘবদ্ধ হবে। ফলে এটা আমাদের উভয়ের দায়িত্ব, কর্মচারীদের ঐক্যবদ্ধ করা, একত্রিত জায়গায় নিয়ে আসা, কমন দাবির উপর যৌথ আন্দোলন সংগঠিত করা। পথ চলা শুরু হচ্ছে। সরকার যেভাবে, যদিও এখন আর সেই বিভাজনটা নেই, ঐক্যবদ্ধ আন্দোলন এই রাজ্য 2023 সাল থেকেই দেখছে ধারাবাহিকভাবে, আগামী দিনেও হবে। আমরা সরকারের এই যে সুপ্রিম কোর্টকেও মান্যতা না দেওয়ার যে ধারাবাহিকতা চলছে বিভিন্ন ক্ষেত্রে, আদালতকে মানছে না, পার্লামেন্টকে মানে না, দেশের জনগণের অধিকারকে মানে না, সংবিধান মানে না, আমরা মনে করি যে কর্মচারীদের পক্ষ থেকে যে ঐক্যবদ্ধ প্রতিরোধ এই রাজ্যে আগামী দিনে দেখতে চলেছে, তাতে সরকারকে আমরা তাদের যে ন্যায় এবং নীতিবোধ সেটাকে স্মরণ করিয়ে দিতে পারবো এবং তাকে আইনের রাস্তায় নিয়ে এসে পরে তাকে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, এটুকু আশা করি। সরকার 25% বলেছে কোর্টে জমা রাখবে, মানে কর্মচারী শিক্ষকদের ভরসা নেই। এই নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মাননীয় বিশেষ সচিব, এই নিয়ে আপনাদের বক্তব্য? দেখুন, প্রথমে তারা বলছেন যে আমাদের কাছে অর্থ নেই,
তাহলে অর্থ যদি না থাকবে তাহলে 25% অর্থ সুপ্রিম কোর্টের কাছে জমা রাখার অর্থ কোথা থেকে আসবে? দ্বিতীয়, তারা আবার একটা জায়গাতে বলছেন যে তারা কোনো হিসেব করে উঠতে পারেননি। তাহলে হিসেব যদি করে উঠতে না পারেন তাহলে এসএলপিতে বললেন, ওনাদের আইনজীবী একাধিকবার বলেছেন যে এই ডিএ মেটাতে গেলে 40,000 কোটি টাকা খরচা হবে। তাহলে এই 40,000 কোটি টাকার হিসেবটা কোথা থেকে এলো যদি হিসেব করতে না পারবেন? সুতরাং এগুলো পরস্পর বিরোধী কথা। আমরা এটুকু বলতে পারি যে রাজ্যের কর্মচারীদের উদ্দেশ্যে বলছে যে এই এসএলপি মানে তারা যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছে, আশা করি সেটা মাননীয় সুপ্রিম কোর্ট সেটা খারিজ করবে। কর্মচারীদের প্রতি সরকারের কি দৃষ্টিভঙ্গি, এই সুপ্রিম কোর্টে যে ডিক্লারেশন তারা জমা দিয়েছেন, রিভিউ পিটিশন জমা দিয়েছেন, তার মধ্যে দিয়েই পরিষ্কার কর্মচারীদের তারা বঞ্চিত করতে চান। আর আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের হকের পাওনা বুঝে নেওয়ার দুটো রাস্তা, আইনি রাস্তা, আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে জয় এসছে, কিন্তু সেটাকে ছিনিয়ে আনতে গেলে রাস্তার আন্দোলন প্রয়োজন। সেই ঐক্যবদ্ধভাবেই আমরা রাস্তার আন্দোলন নাচ্ছি। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে গণতান্ত্রিক কাঠামোতে আমরা কাজ করি, কর্মচারীরা তাদের কাজটা পুরোপুরি বুঝিয়ে দেন। সরকারের কাছ থেকে আমাদের পারিশ্রমিকটুকু আমাদেরকে বুঝে নিতে হবে। এর মধ্যে কোনো প্রেম পীড়িতের কোনো সম্পর্ক নেই, বিশেষ করে এই সরকারের সাথে। যারা মানুষকে, কর্মচারীদেরকে মানুষ বলেই মনে করে না, তাদের সাথে আবার পীড়িতের সম্পর্ক কি? সুতরাং সেই সম্পর্ক তারা কিভাবে দেখছেন, কোন ডাইমেনশন থেকে তারা সেই সম্পর্ককে বিশ্লেষণ করছেন, সেটা নিয়ে আমাদের কোনো একটা যায় আসে না। আমরা কাজ করি, কাজটা যেমন সরকার বুঝে নেয়, আমাদের পারিশ্রমিকটা সরকারকে বুঝিয়ে দেওয়া, এইটুকুর মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ থাকা উচিত। চূড়ান্ত অপমানজনক এটা কর্মচারীদের কাছে যে সুপ্রিম কোর্টের কাছে টাকা জমা রাখা, এটা কর্মচারী কখনোই ভালোভাবে নিতে পারেন না। এটা কর্মচারীর প্রতি অপমান। সেই অপমানেরই জবাব 4 তারিখ, 9 তারিখ এবং পরবর্তীতে নবান্ন অভিযান বা যে কোনো কর্মসূচি যা হবে যৌথ মানসিকতা থেকেই হবে। সেইভাবেই আমরা লড়াই দেব এবং সরকার সেটা বুঝতে পারবেন। আর সরকারের টাকা নেই, মানুষ তো দেখছেন, সরকার তো মন্দির তৈরি করছেন 260 কোটি টাকা খরচা করে, সরকার বাড়ি বাড়ি প্রসাদ দিচ্ছেন 52 কোটি টাকা খরচা করে, সেইখানেও কর্মচারীকে ব্যবহার করছেন। কর্মচারীকে যখন ব্যবহার করছেন তখন সরকারি দপ্তর থেকে প্রসাদের নাম হচ্ছে সুভেনির। এ কোথাও কোনো রাজ্যে কেউ কোথাও শুনেছে ভারতবর্ষে? পশ্চিমবাংলার কর্মচারীকে তাও করতে হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিতে হচ্ছে অথবা রেশন দোকান থেকে প্রসাদ দিতে হচ্ছে। সবই পারছেন সরকার, কোনো অসুবিধা নেই, কেবলমাত্র খালি আমাদের হকের পাওনাটা খালি দিতে পারছেন না। এবং উনি জিদ ধরেছেন যে এই টাকাটা দেবেন না, আর এই টাকাটা ছিনিয়ে নেওয়াটাই যেটা প্রাপ্য, সেইটা ছিনিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যের জন্য যত দূর যেতে হয় আমরা সেই দূর যাব, একসাথেই হাঁটবো। সরকারি কর্মচারী শিক্ষকদের যে যৌথ আন্দোলন চলছে, আপনারা জানেন যে সেই আন্দোলনের ফলে এই সরকার অনিচ্ছুকভাবে হলেও কিছু কিছু মহার্ঘ ভাতা দিতে বাধ্য হয়েছে। কিন্তু সেই লড়াইকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হলে যে অঙ্গীকার আজকে আমরা এখানে বসে করছি, এবং এই সরকার আমরা জানি যে আবারও ওই দমনপীড়ন নামানোর জন্যই ধর্মঘটের আগে ওই সেটাকে বানচাল করবার জন্য একদিনের বেতন কাটা, ডাইজ নন ইত্যাদি অর্ডার বের করবে, যদিও আগের ধর্মঘটে সরকার সেটি বের করেনি। যাই হোক, সেই জায়গাগুলো থেকে আমরা এই লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকবো। এবং সরকারের টাকা নেই এটা সম্পূর্ণ মিথ্যে কথা। সংগ্রামী যৌথ মঞ্চ কোর্টের অর্ডারের পরে যখন গত 23 সালের 21শে এপ্রিল আমাদের সাথে আলোচনায় বসেছিল, তৎকালীন চিফ সেক্রেটারি হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি স্বীকার করে নিয়েছিলেন যে বেতন কমিশনের বেতনের যে টাকা, অর্থাৎ যেটা অর্থ কমিশন বাবদ সরকারি কর্মচারী, শিক্ষক এদের টাকা আসে, সরকারি কর্মচারীদের পুরো টাকা বেতন ভাতা, অফিস খরচ, এবং শিক্ষক কর্মচারী, বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত তাদের 60% টাকা আসে, তিনি সব টাকা পেয়ে গেছেন। আর এই যে আমাদের বকেয়া যেটা দেওয়ার কথা, সেটা 10 বছরের পুরনো বকেয়া। এটা হচ্ছে 2009 সাল থেকে 2015 সাল অবধি, অর্থাৎ 10 বছর আগে এই সরকার টাকা পেয়ে গেছে, সেই টাকার কোনো হিসেব নেই। আমরা বারবার দাবি করেছি মুখ্যমন্ত্রীকে যে শ্বেতপত্র প্রকাশ করুন, কিন্তু উনি জেদ ধরে বসে আছেন যে কোনোভাবে এই টাকা উনি দেবেন না। কারণ উনি সরকারি কর্মচারী, যারা আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। আমরা বারবারই বলেছি যে এই সরকারের যারা মন্ত্রী আছে তাদের 99% সেই যোগ্যতা নেই চাকরি পাওয়ার নিজেদের দক্ষতায়। তো সেই জায়গা থেকে এই যে লড়াই শুরু হয়েছে, এই লড়াই আগামী দিনে এই সরকারকে টলিয়ে দেবে, এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি।
দ্বিতীয় পার্টটা যে বেরোচ্ছিল না সেটাও লড়াই